আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে যখন শেখ হাসিনার স্বৈর শাসন ছিল, ওই স্বৈর শাসনের আমলে জামাত এবং বিএনপি এই দুটো রাজনৈতিক দলকেই কিন্তু চরম মূল্য দিতে হয়েছিল। এই দলটির অসংখ্য নেতাকর্মী শেখ হাসিনার আমলে খুনের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন। এখনও অনেক মানুষ আছেন যাদের কোনো খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না। তো দর্শক, বাংলাদেশে যখন সুদিন ফিরে আসলো ছাত্র জনতার হাত ধরে, তখন এই রাজনৈতিক দল দুটির মধ্যে দৃশ্যত মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ জামায়াতে ইসলামী যেটা বলছে তার বিপরীত কথা বলছে বিএনপি। তো দর্শক, কেন এই রাজনৈতিক দল দুটোর মধ্যে মত পার্থক্য তৈরি হচ্ছে, এই মত পার্থক্যের কারণটা কী, এবং এই মত পার্থক্য যদি দূর না হয় আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে, এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি দর্শক পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো দর্শক, আপনারা জানেন বিশেষ করে বেগম জিয়া যখন বিএনপির নেতৃত্বে ছিলেন, তখন এই জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির একটি সুমধুর সম্পর্ক কিন্তু ছিল। এই দুটি দল জোট করে বাংলাদেশের ক্ষমতায় এসেছিল এবং বেগম জিয়া বিভিন্ন ক্ষেত্রে জামাতের উপরে অনেকটা নির্ভরশীল ছিলেন। তো দর্শক, মূল আলোচনায় আসি যে এই দল দুটোর মধ্যে আসলে মত পার্থক্যের জায়গাটা কোথায়। দর্শক, বিএনপি কী চাচ্ছে আগে এই বিষয়টা আলোচনা করি। তো দর্শক, বিএনপি এই মুহূর্তে যে জিনিসটা চাইছে, আপনারা জানেন শেখ হাসিনার পদত্যাগের পরেই বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে পল্টনে একটি বৃহৎ সমাবেশের আয়োজন করেছিল। মোট কথা, এই আয়োজনের মধ্যে, এই সবার মধ্য দিয়ে বিএনপি তাদের যে জনসমর্থন, তাদের প্রতি মানুষের যে আস্থা, এই বিষয়টাকে কিন্তু প্রকাশ্যে আনার জন্য তারা নিজেদের শক্তি প্রদর্শন করেছিলেন। যদিও ঠিক তার পরেই বিএনপি তাদের যে এই অবস্থান, সেই অবস্থান থেকে সরে আসে। তো বিএনপি যে জিনিসটা চাইছে বর্তমানে, সেটা হচ্ছে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা একটা রোডম্যাপ তৈরি করুক। রোডম্যাপটা এরকম হবে যে কতদিনের মধ্যে তারা দেশকে প্রয়োজনীয় সংস্কারের মধ্যে নিয়ে আসবে এবং কতদিন পর একটি নির্বাচনের ব্যবস্থা করবে। বিএনপির আরও একটি গুরুত্বপূর্ণ এবং বড় অভিযোগ হচ্ছে যে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ছাত্র জনতার আন্দোলনে এবং দীর্ঘ 15-16 বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলে যারা শেখ হাসিনার বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে অবস্থান নিয়েছিল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা জনগণকে সংগঠিত করার নিরলস চেষ্টা করেছিল, তাদেরকে বাদ দিয়ে উপদেষ্টা মণ্ডলী তৈরি করা হয়েছে এবং উপদেষ্টা মণ্ডলীতে এমন সব মানুষজন আছেন যাদেরকে বিএনপি কোনোদিনই দেখেননি। মানে ছাত্র জনতার পক্ষে এই সকল ব্যক্তির কোনোদিনই কোনো অবস্থান ছিল না এবং শেখ হাসিনার স্বৈর শাসনের সময় এই সকল ব্যক্তি টু শব্দটি পর্যন্ত করেনি। অথচ যখন সুদিন আসলো, তারা উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন পদকে অলঙ্কৃত করছে। তো দর্শক, বিষয়টা উড়িয়ে দেওয়ার মতো নয় এবং এই অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন, মানে কয়েক বছর যদি বাংলাদেশের ক্ষমতায় থাকে, সেক্ষেত্রে আরেকটি নতুন সমস্যা হতে পারে। এই বিষয়টা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। তবে দর্শক, এর বিপরীত মেরুতে অবস্থান করছে কিন্তু জামায়াতে ইসলামী। এক্ষেত্রে জামায়াতে ইসলামীর বক্তব্যটা কি? জামায়াতে ইসলামীর বক্তব্যটা হচ্ছে যে 15-16 বছর শেখ হাসিনার যে আমল ছিল, এই আমলে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না। কখন নির্বাচন হবে, আদৌ সেই নির্বাচনে বিরোধীরা অংশগ্রহণ করবে কি করবে না, একটা বিশাল অনিশ্চয়তার মধ্যে ছিল। হাজার হাজার মানুষকে খুন গুমের মধ্যে শেখ হাসিনার শাসন ব্যবস্থা চলছিল। তো এখন যখন সুদিন এসছে, সুতরাং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হোক, যাতে তারা রাষ্ট্রটাকে সঠিকভাবে সংস্কার করতে পারে এবং তারপরে নির্বাচনের আলোচনা করা হোক। এক্ষেত্রে জামাতের যুক্তি হচ্ছে, যদি তাড়াহুড়ো করে একটা নির্বাচনের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে হতে পারে যে যেহেতু বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসলো এবং তারা তাদের মতো করে রাষ্ট্রকে সংস্কার করলো। হয়তো দেখা যাবে যে তারা সংস্কারের ক্ষেত্রে তারা নিজেদের দলের যাতে ভবিষ্যতে ভালো হয় সেই বিষয়গুলোকে তারা গুরুত্ব দিল। ফলে রাষ্ট্রের প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারটা কিন্তু
সেক্ষেত্রে পক্ষপাতমূলক হবে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা হচ্ছে এই মামলাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হচ্ছে, ফলে এই দায়গুলো পরবর্তীকালে যে সরকার আসবে সেই সরকার কিন্তু এড়ানোর চেষ্টা করবে। সেই সরকার তখন কিন্তু বলবে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো কোনো বিশেষ রাজনৈতিক দল করেনি, বরং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই সব মামলা শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে। সুতরাং শেখ হাসিনার অভিযোগকে তখন এই রাজনৈতিক দলগুলো খুব সহজেই কিন্তু উড়িয়ে দিতে পারবে। তো দর্শক, এক্ষেত্রে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের পর জামায়াতে ইসলামী তারা যতটা না রাজনীতি করছে তার চেয়ে বেশি তারা কিন্তু জনসেবামূলক তারা কাজকর্ম করছে। তো এর মধ্য দিয়ে জামায়াতে ইসলামী তাদের যে জনসংযোগ সেটা কিন্তু বাড়ানোর চেষ্টা করছে। অপরদিকে বিএনপির বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে। বিএনপি চাইছে যে তারা যাতে তাদের যে জনপ্রিয়তাটা আছে সেটাকে কাজে লাগিয়ে দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা। অপরদিকে জামায়াতে ইসলামী কিন্তু রাষ্ট্র সংস্কারের উপর বেশি করে গুরুত্ব দিচ্ছে। তো দর্শক, এবার মূল আলোচনায় আসি, সেটা হচ্ছে এই দুটো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল দুটো দীর্ঘকাল নিজেদের মধ্যে জোট রাজনীতিতে যুক্ত ছিল এবং যাদেরকে নিয়ে আওয়ামী লীগ দীর্ঘদিন বিভিন্ন ধরনের অপপ্রচারের সঙ্গে যুক্ত ছিল, এই রাজনৈতিক দলটি যদি আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন না করে, সেক্ষেত্রে বাংলাদেশে আগামীতে কী ধরনের সংকট আসতে পারে। দর্শক, এখানে আপনাদের মনে করিয়ে দেই, শেখ হাসিনা হয়তো পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে, কিন্তু তার যে অংশীদাররা সবাই কিন্তু দেশ ত্যাগ করেনি এবং তারা সবাই কিন্তু গ্রেপ্তারও হবে না। ফলে তার যে প্রেতাত্মা তারা কিন্তু বাংলাদেশে অবস্থান করবে। তারা বিএনপি জামাতের মধ্যে যে ফাটলটা হচ্ছে এই ফাটলকে তারা কিন্তু, এবং এই ফাটল যাতে আরও বড় করা যায় সেই চেষ্টাই কিন্তু তারা করবে। তো এই চেষ্টা করে তারা যে জিনিসটা করবে, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন যে বর্তমান সরকার তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না। ফলে আগামীতে যে নির্বাচনটা হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে এবং সেটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। তো এক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করে, যেহেতু জামাত এবং বিএনপি তাদের মধ্যে সম্ভবত জোট করবে না, সেক্ষেত্রে এই সুযোগটি নিয়ে তারা কিন্তু রাজনীতিতে সফল হওয়ার কিন্তু একটা মরিয়ে চেষ্টা করবে। তো দর্শক, এক্ষেত্রে জামাত এবং বিএনপির মধ্যে বর্তমান যে তিক্ততা, এই তিক্ততাকে সরিয়ে কাছাকাছি আসা দরকার এবং দুর্দিনের কথাগুলো তাদের ভাবা দরকার। সুতরাং এখন যখন সুদিন, তখন তারা পরস্পরের মধ্যে যদি বিভেদে জড়ায় এবং এটার সুযোগ যদি দুই দলেরই শত্রু আওয়ামী লীগকে করে দেয়, এটা তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কিন্তু অত্যন্ত খারাপ হবে। এবং কোনোভাবে যদি আওয়ামী লীগ নিজেদের অস্তিত্বকে ধরে রাখে বা এই বিএনপি জামাতে দূরত্বকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আজকে আওয়ামী লীগের যে বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগগুলো সবগুলোই কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে এবং পুনরায় কিন্তু তারা আবার বাংলাদেশের ক্ষমতা দখল করবে। তো দর্শক, আমার এই বিশ্লেষণের সঙ্গে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।